আচ্ছা, তো সেই পদ্ধতিতে যদি নিজেদের মধ্যে ভোটটা তারা ট্রেড করে, তাহলে দেখা যেতে পারে যে তাদের পছন্দের আউটকামটা তারা বের করে নিয়ে আসতে পারে। লগ রোলিং হচ্ছে সেই পদ্ধতি। এখন লগ রোলিং পদ্ধতিতে আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা টেবিল, এই টেবিলটা দেখিয়েছিলাম 6.4। তো দেখেছিলাম যে তিনটা প্রজেক্ট এবং তিনজন ভোটার, এবং তিনজন ভোটারের ক্ষেত্রে আমরা দেখেছি যে সোসাইটির যে টোটাল নেট বেনিফিট তিনটা প্রজেক্টের জন্যই পজিটিভ। সুতরাং তিনটা প্রজেক্টই আমরা সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াবে, যে প্রজেক্টই নাও হোক না কেন। তখন আমরা দেখেছিলাম যে 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 কোনো দুজন ভোটার যদি নিজেদের মধ্যে ভোট ট্রেড করে, যদি মেলানি বলে রেডকে যে মেলানির সবচেয়ে বেশি পছন্দ হসপিটাল, রেডের সবচেয়ে বেশি পছন্দ লাইব্রেরি, মেলানি বললো যে রেডকে যে তুমি যদি হসপিটালে একটা ভোট দাও তাহলে আমি লাইব্রেরিতে একটা ভোট দিব, তাহলে দুজনেই আম, এ, ভোট দিবে, দুটা দুটা ভোট হবে, লাইব্রেরি আর হসপিটাল পাশ হয়ে আসবে। তো এই যে সিচুয়েশন, এটাকে বলা হয় লগ রোলিং। তো এই পদ্ধতিতে দেখা গেল যে হসপিটাল আর লাইব্রেরি পাশ হয়ে আসলো, কিন্তু পুল যেটার জন্য সোসাইটির নেট বেনিফিট সবচেয়ে বেশি ছিল 220, আম, সেটা পাশ হলো না। তো এটা লগ রোলিং এর একটা উইকনেস। সেটা হচ্ছে লগ রোলিং এর মাধ্যমে আমরা আম, ঠিকই একটা ইন্টেন্সিটি অফ প্রেফারেন্সকে ইনকর্পোরেট করতে পারি, কিন্তু সোসাইটির জন্য যে ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন সেটা নিশ্চিত হয় না। যেমন আরেকটা এক্সাম্পল আপনাদের বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে যে এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইট ক্যান রেজাল্ট ইন স্পেশাল ইন্টারেস্ট গেইনস নট সাফিসিয়েন্ট টু আউটওয়ে জেনারেল লসেস। এটার একটা উদাহরণ হচ্ছে আপনাদের এই এই টেবিলটা একটু আমরা দেখি। এখন যদি জাস্ট আমরা যদি নেট বেনিফিট অ্যামাউন্ট গুলো, মার্জিনাল বেনিফিট গুলো প্রত্যেকের জন্য সেটা যদি আমরা চেঞ্জ করে দিই ডিজিট গুলো, তাহলে আমরা ওই সিচুয়েশনেই আমরা আরেকটা টেবিল একটু কনসিডার করি। দেখুন, এখন যদি আম, আমরা আমরা হরাইজন্টাল সাম করি, তাহলে দেখবো হসপিটালের জন্য সোসাইটির নেট বেনিফিট -15, লাইব্রেরির জন্য -10, এবং পুল হচ্ছে -10। এইগুলো হাইপোথেটিক্যাল এক্সাম্পল, সুতরাং এগুলোকে ধরা ধরা যাবে না যে হসপিটাল তো খুব গুরুত্বপূর্ণ, লাইব্রেরি তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো মাইনাস কেন? মাইনাস শুধুমাত্র আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে লগ রোলিং এর মাধ্যমে এমনও হতে পারে যে সোসাইটির ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ হচ্ছে না, কিন্তু একটা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ সেই প্রজেক্টটাকে পাবলিক চয়েসের আউটকাম হিসেবে বের করে নিয়ে আসছে, এবং সেই প্রজেক্টটা পাশ হয়ে সেই প্রজেক্টের পিছনে যখন খরচ হবে, টাকাটা তো পাবলিকের মানি, সবার টাকা, কিন্তু খরচ হচ্ছে যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা মানে বের হয়ে আসলো, মনে হবে যে দিস ইজ আ পাবলিক চয়েস, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ আ চয়েস অফ সাম স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ। তো সেই জিনিসটা যখন আমরা আম, দেখতে চাই, তখন আমরা কি দেখবো? দেখুন দেখুন, এখন যদি মেলানি এবং রেড তাদের মধ্যে ঠিক আগের মতো, বা রেড, মেলানি আর রেড যদি নিজেদের মধ্যে আম, ইয়ে করে, ভোট এক্সচেঞ্জ করে, তাহলে কোন কোন প্রজেক্ট পাস হবে? হসপিটাল আর লাইব্রেরি। মেলানি আর স্কারলেট যদি নিজেদের মধ্যে ভোট ভোট ট্রেড করে, তাহলে পাস হবে হসপিটাল আর পুল। আর রেড আর স্কারলেট যদি নিজেদের মধ্যে ভোট ট্রেড করে, তাহলে পাস হবে হলো লাইব্রেরি আর পুল। কিন্তু প্রত্যেকটার জন্যই সোসাইটির নেট বেনিফিট নেগেটিভ। তো আপনাদের বইতে এই কথাটাই বলছে, আম, যে অপোনেন্টস অফ লগ রোলিং স্ট্রেস, এটার যে ক্রিটিক যারা এই পদ্ধতিটার, তারা বলে যে ইট ইজ লাইকলি টু রেজাল্ট ইন স্পেশাল ইন্টারেস্ট গেইনস নট সাফিসিয়েন্ট টু আউটওয়ে জেনারেল লসেস। সব জেনারেল যে লস, সেটাকে আউটওয়ে করার জন্য সাফিসিয়েন্ট না। মানে এই যে গেইনটা হবে সেটা, লার্জ অ্যামাউন্টস অফ ওয়েস্ট ক্যান বি ইনকার্ড। অনেক বড় বড় মানে এটার অনেক উদাহরণও আছে। আপনারা যখন টেক্সট বইটা পড়বেন তখন দেখবেন যে দেয়ার আর সাম এক্সাম্পলস, যে এরকম হয় যে উম, আমরা আমাদের মনে হয় যে এই জিনিসটাতে তো বেশি টাকা হঠাৎ করে এত খরচ হচ্ছে। আপনাদের আপনাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া আছে, যে অ্যাজ পার্ট অফ দ্য ওয়ার এগেনস্ট টেরোরিজম, the Transportation Security Administration was forced to spend hundreds of millions of dollars to equip airports with a bomb detection machine that has a history of breaking down and needing costly repair. মানে এমন একটা জিনিস, বম্ব ডিটেকশন মেশিন, সেটা আমেরিকার যেহেতু বই, আপনাদের এক্সাম্পলটা সেরকম, যে প্রচুর পরিমাণে কিনতে হয়েছে, এবং সেটা এমন একটা জিনিস যে যেটা ব্রেকডাউন করে, এবং সেটার জন্য
রিপেয়ার অনেক কস্টলি, কিন্তু এরকম একটা জিনিসও দেখা গিয়েছে যে এটার পেছনে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার খরচ হয়েছে। তো এরকম এক্সাম্পল আমরা আমাদের আশেপাশে সব সময় দেখি। আমাদের বাংলাদেশে তো ভুরি ভুরি দেখি যে আমাদের হয়তো কোনো একটা সেক্টরে অনেক ইনভেস্টমেন্ট দরকার, কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে অন্য কোনো সেক্টরে। তো আমাদের ক্ষেত্রে এই আমার মনে হয় আমাদের মতো ডেভেলপিং যে দেশগুলো, সেই যে সমস্ত দেশে মৌলিক চাহিদার টেনশন আছে, সে সমস্ত দেশে হয়তো এই ধরনের ইস্যুস একটু কম হতে পারে। কিন্তু আমরা আবার অনেক সময় দেখেছি যে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস আমরা মিস করে গেছি। যাই হোক, এখন এই যে পদ্ধতি লগ রোলিং, এটা হচ্ছে আপনাদের পাবলিক চয়েস থিওরির মানে শেষ টপিক। আর এরপরে অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরাম আমি বলবো আপনাদেরকে, যেটা অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরাম আমরা যতটুকু মানে আমি যে শুধুমাত্র টাচ করে যাব, জাস্ট মানে এটার মধ্যে আমরা কোনো ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন অথবা কোনো মানে কোনো কেস স্টাডি কোনো কিছু আমরা পড়ি না। অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরাম হলো আম, আপনাদেরকে কতগুলো কেনেথ অ্যারো কি করেছেন, কেনেথ অ্যারো বলেছেন যে ইট ইজ ইম্পসিবল টু রিচ আ গ্রুপ ডিসিশন থ্রু র্যাঙ্কড ভোটিং উইদাউট ভায়োলেটিং ওয়ান অর মোর অফ দ্য কি কন্ডিশনস অফ নন ডিক্টেটরশিপ। দেখুন, কেনেথ অ্যারো কিন্তু ডিক্টেটরশিপকে প্রমোট করেননি, অথবা বলেননি যে ডিক্টেটরশিপ ইজ দ্য সলিউশন, প্যানাসিয়া, সেটা উনি বলেননি। উনি বলেছেন যে উনি কতগুলো কি কন্ডিশন দিয়েছেন, যে এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তাহলে আমরা কোনো একটা ভোটিং সিস্টেমকে বলতে পারবো যে এই সিস্টেমটা যে পাবলিক চয়েস আউটকাম বের করে নিয়ে আসছে, দ্যাট ইজ দ্য দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড ইন দ্য পাবলিক চয়েস। হ্যাঁ, তো আহ, এখন আমরা অ্যারোস ইম্পসিবিলিটি থিওরাম আমাদেরকে কেনেথ অ্যারো আমাদেরকে সেই যে সেট অফ কন্ডিশন দিয়েছেন, সেই কন্ডিশনগুলো সেই কন্ডিশনগুলো সবগুলোকে ফুলফিল করবে। এটা আম, আসলে এই যে র্যাঙ্কড ভোটিং যে পদ্ধতিতে আমরা ভোটিং এর যতগুলো পদ্ধতি আমরা দেখলাম, যে ইউনানিমিটি রুলস অফ ভোটিং ইম্পসিবল, ইম্পসিবল টু ইমপ্লিমেন্ট। তারপর দেখলাম যে সিম্পল মেজরিটি ভোটিং, তারপরে নানানভাবে স্পেসিফাইড মেজরিটি ভোটিং হতে পারে। তারপর আমরা দেখলাম যে হ্যাঁ, মেজরিটি ভোটিং না হয়ে লগ রোলিংও হতে পারে। তো এর মধ্যে আমরা কিছু সমস্যা দেখেছি। আম, যেটা দেখেছি মিলিয়ন ভোটার থিরাম একটা সমস্যা দেখেছি, যে আমরা মিলিয়ন ভোটারের যে শুধুমাত্র একমাত্র ভোটার বা একটা একটা মাত্র হাউস হোল্ড অথবা একটা মাত্র এন্টিটি যার মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট সমান হয়, বাদ বাকি সবাই অসন্তুষ্ট থাকে, কেউ বেশি অসন্তুষ্ট কেউ কম অসন্তুষ্ট থাকে একটা সোসাইটিতে। সুতরাং সেই যে মেজরিটি ভোটিং পদ্ধতি আমাদেরকে একটা যে আম, যে আউটকামটা বের হয়ে আসে, দ্যাট ইজ নট দ্য পাবলিক চয়েস আউটকাম। পাবলিকের চয়েসকে রিপ্রেজেন্ট সেটা করে না। তখন আমরা বলছি যে তাহলে এবং সেটার একটা মানে মেজরিটি ভোটিং ছাড়াও আরো কতগুলো মেজরিটি ভোটিং এর আরো কতগুলো প্রবলেম আমরা দেখেছি, এজেন্ডা ম্যানিপুলেশন, স্ট্র্যাটেজিক ভোটিং বিহেভিয়ার, ভোটিং প্যারাডক্স, এই সমস্ত কিছু দেখে তারপরে আমরা মিডিয়ান ভোটার থিওরাম দেখেছি, সেটাও দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ প্রবলেম অফ মেজরিটি ভোটিং ইমপ্লিকেশন, প্রবলেমেটিক ইমপ্লিকেশন। দেন উই মানে আমরা আরেকটা প্রবলেমের কথা বলেছি যে majority voting system doesn't consider the intensity of preference। হ্যাঁ, কেউ বলছে লাগবে আর কেউ বলছে লাগবেই। সেই দুটো টার্মিনোলজি, সেই দুটো স্ট্রেস কে মানে ডিফারেন্সিয়েট করার কোনো ধরনের ইনহেরেন্ট টেকনিক মেজরিটি ভোটিং সিস্টেমের মধ্যে নাই। অ্যান্ড অলসো দেয়ার ইজ টার্ম প্যারিটো এফিসিয়েন্সি, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যেটার সাথে মেজরিটি ভোটিং পদ্ধতির কোনো এফিসিয়েন্সির সাথে মেজরিটি ভোটিং পদ্ধতির কোনো সম্পর্কই নেই। এখন তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ, তাহলে একটা প্রবলেম সলভ হয় ওই লগ রোলিং পদ্ধতিতে, একটা প্রবলেম সলভ হয়, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রেফারেন্সকে আমরা যদি কোনোভাবে এনকাউন্টার করি আমাদের মানে প্রসিডিউরের মধ্যে, এবং যদি একের অধিক ভোট দেওয়ার সুযোগ থাকে, তাহলে হয়তো ভোটাররা নিজেদের মধ্যে ভোট ট্রেড করে তারা তাদের স্পেশাল ইন্টারেস্ট কে পাশ করে নিয়ে আসতে পারবে। কিন্তু দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট দ্য সলিউশন। কারণ সেটাও আমরা দেখছি যে এমন কোনো আউটকাম সোসাইটির জন্য নিয়ে আসতে পারে যেটা অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ করে না। মেবি দ্যাট দ্য আউটকাম দ্যাট ইজ কামিং অ্যাজ আ কামিং অ্যাজ আ রেজাল্ট অফ লগ রুলিং
মেবি দ্যাট ইজ হার্মফুল ফর দ্য সোসাইটি, এরকমও হতে পারে। তো তারপরে আমরা এখন লাস্ট যে কথাটা, এর মধ্যে আমরা আরেকটা টপিক পড়েছি, ইলেক্টিং রিপ্রেজেন্টেটিভ, যেখানে আমরা দেখেছি যে একটা বেল শেপড কার্ভের মতো দেখেছি, এবং আমরা দেখেছি যে পাবলিকের ওপিনিয়নকে, বা আমরা যদি লেফট অ্যান্ড রাইট দুই ভাগে যেভাবে করে বাইনারি, এবং আমাদের ব্রেন যেহেতু বাইনারি পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পছন্দ করে, আমরা গ্রে এরিয়া চিন্তা করতে পারি না, বা মানে সেটা সহ্য করতে পারি না। উই ট্রাই টু জাজ থিংস, উই আর ডিসিসিভ অ্যাজ আ স্পিসিস। তো সেই সেই জায়গা থেকে আমরা যখন লেফট এবং রাইট এই দুই স্পেকট্রামের মধ্যে কোনো না কোনো জায়গায় দাঁড় করাই পলিটিক্যাল পার্টিগুলোকে, এবং there is a high chance that when the election comes that the manifestos converge and it becomes very difficult to say who is who। এই জিনিসটা আমরা রিপ্রেজেন্টেটিভ, যে সি বিচের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটাও আপনাদের বইতে আছে, ব্রাউনিং এর বইতে। এখন লাস্ট পাবলিক চয়েসের লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরাম। অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরাম হচ্ছে কেনে তারও কতগুলো কন্ডিশন দিয়ে বলেছেন যে এই কন্ডিশনগুলো সবগুলো কি ফুলফিল করা করে কোনো একটা মানে ডেমোক্রেটিক পদ্ধতি, এই যে এই এই সমস্ত পাবলিক চয়েসের যতগুলো পদ্ধতি আমরা দেখে আসলাম, সেগুলো সবই ডেমোক্রেটিক পদ্ধতি। কোনো ডেমোক্রেসির পক্ষে সম্ভব না যে এই সমস্ত কন্ডিশন ফুলফিল করা। তো এটাকে উনি বলছেন নন ডিক্টেটরশিপ। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তা মানে কোনো একটা জায়গায় গিয়ে ডিক্টেটরশিপটা একটা ইটস এ কাইন্ড অফ টেম্পোরারি সলিউশন, মানে কিন্তু ইট ইজ নট। আমি আগেই বলে রাখছি যে কেনেথ অ্যারো ওয়াজ নট আ প্রোপোনেন্ট অফ ডিক্টেটরশিপ। উনি উনি বলেননি যে উই নিড ইট। হ্যাঁ, বা উনি বলেছেন যে এই যে আমাদের যে সমস্ত পদ্ধতি আছে, সেই সমস্ত পদ্ধতির মধ্যে যে ইনহেরেন্ট প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোকে সলভ করে নিয়ে আসা কোনো ডেমোক্রেটিক পদ্ধতির পক্ষে সম্ভব না। তো সেটা উনি কি বলেছেন সেটা আমরা একটু দেখি। অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরাম স্টেটস দ্যাট it is impossible to reach a group decision through ranked voting without violating one or more of the key conditions of non-dictatorship. হ্যাঁ, Pareto efficiency, independence of irrelevant alternatives, unrestricted domain, and social ordering, এগুলো আমরা দেখবো। The theorem falls under the umbrella of social choice theory or the study of collective decision making। এই অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরামটাও আমাদের এই সোশ্যাল চয়েস থিওরির মধ্যেই কোনো একটা জায়গায় পড়ে। তো ইট ইজ নেমড আফটার ইকোনমিস্ট কেনেথ জে অ্যারো, আর নোবেল প্রাইজ উইনিং রিসার্চার। তো আমরা একটু দেখি যে উনি আমাদেরকে কি কি কন্ডিশন দিয়েছেন। তো we have shown that neither simple majority voting nor log rolling has entirely desirable properties. Many other voting schemes have also been considered, and they too are flawed. An important question is whether any ethically acceptable method for translating individual preferences into collective preferences is free of difficulties। হ্যাঁ, এই প্রশ্নটা থাকে যে তাহলে কোনো এথিক্যালি অ্যাকসেপ্টেবল যে সমস্ত মেথড আছে, সে সমস্ত কোনো মেথড কি, ডিক্টেটরশিপ তো আর এথিক্যালি অ্যাকসেপ্টেবল না। তো এথিক্যালি অ্যাকসেপ্টেবল যে সমস্ত মেথড আছে পাবলিক চয়েস থিওরির, বা পাবলিক চয়েস বের করে নিয়ে আসার যে সমস্ত মেথড, সেই সমস্ত মেথডের মধ্যে কোনোটা এমন নেই যেটা ট্রান্সলেট করবে ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সকে কালেকটিভ প্রেফারেন্স হিসেবে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে কোন ফ্রি অফ ডিফিকাল্টি কোনো এমন কোনো পদ্ধতি নাই যে যেটা সেটা করতে পারে, যে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে দিস ইজ পাবলিক চয়েস। তো ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ মিন বাই এথিক্যালি অ্যাকসেপ্টেবল। Nobel laureate Kenneth Arrow proposed that in a democratic society, a collective decision-making rule should satisfy the following criteria। তো উনি বলছেন যে এথিক্যালি অ্যাকসেপ্টেবল বলতে গেলে একটা কালেকটিভ ডিসিশন মেকিং রুলের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেগুলো কি কি? এক নাম্বার, ইট ক্যান প্রডিউস আ ডিসিশন whatever the configuration of voters' preferences. Thus, for example, the procedure must not fall apart if some people have multi-picked প্রেফারেন্সেস। আমরা দেখেছিলাম যে সিঙ্গেল পিক মাল্টিপিক, মনে করে দেখুন। তো সেই যে পদ্ধতিতে আমরা দেখেছি যে আম, যখনই কোনো একটা মানে ভোটারদের মধ্যে যদি কোনো একটা ভোটার একাধিক ভোটারের সিঙ্গেল প্রেফারেন্স না থেকে ডাবল পিকড হয়ে যায়, মাল্টিপিকড হয়ে গেলেই সাথে সাথে সেখানে ভোটিং প্যারাডক্স অ্যারাইজ করে, এবং সেই পদ্ধতিটাই আমাদেরকে মানে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো আমরা বলতে চাচ্ছি, উনি বলছেন যে সেরকম হবে না। তো একটা একটা পাবলিক চয়েস বের করে নিয়ে আসার যে যে পদ্ধতি, সেই পদ্ধতিটা যদি একটা ভোটারের মাল্টিপল পিকড প্রেফারেন্স থাকলেই সেটা ভেঙে পড়ে, তাহলে সেটাকে আমরা একসেপ্ট করতে পারি না। তো সেটা ডিউরেবল হতে হবে ইন টার্মস অফ মাল্টিপল পিকড প্রেফারেন্স অফ দ্য ভোটার্স।
সেকেন্ড, ইট মাস্ট বি এবল টু র্যাঙ্ক অল পসিবল আউটকামস। যতগুলো আউটকাম থাকবে সবগুলো ম্যাম আউটকামকে আপনার র্যাঙ্ক সাউন্ডটা করতে একটু পারবে। আস্তে শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে? ম্যাম আপনার সাউন্ডটা কম আসতেছে। আমার সাউন্ড কম আসছে? এটাই আমার সর্বোচ্চ। ম্যাম এখন ঠিক আছে। আমি কিছু করিনি কিন্তু। ম্যাম হয়তো মাইক থেকে দূরে সরে গিয়েছে। হতে পারে। আচ্ছা, তাহলে সেকেন্ড হচ্ছে যতগুলো পসিবল আউটকাম থাকবে সবগুলোকে র্যাঙ্ক করতে পারতে হবে। এমন যদি হয় যে দুটো মানে দুটো আউটকামকে আমি সমান র্যাঙ্ক দিচ্ছি তাহলে হবে না, বেশি কম বলতে পারতে হবে। থার্ড হচ্ছে it must be responsive to individuals' preferences. Especially if every individual prefers A to B, then society's ranking must prefer A to B. আমরা যদি মানে এটা আমরা যেটা দেখেছি যে কন্ডরসেট প্যারাডক্সের মধ্যেও দেখেছি, পরবর্তীতে লগ রোলিং এর মধ্যেও দেখেছি যে আম, এমন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্রেফার করে এ টু বি কে, কিন্তু মানে সেই যে ট্রানজিটিভিটি প্রেফারেন্সের সেই জিনিসটা ভায়োলেট হয়। আচ্ছা, সেটা আরেকটু পরে বলবো। কিন্তু এটা যদি যেন এরকম না হয় যে আমি ইন্ডিভিজুয়াল পাঁচজনের সাথে কথা বললাম, প্রত্যেকেই আসলে এ প্রেফার করে বি এর থেকে, কিন্তু আমি যখন সেই পাঁচজনের কালেকটিভ ডিসিশন দেখছি, সেই কালেকটিভ ডিসিশনে আমরা দেখছি যে ভোট ভোট দিয়ে তারা বের করে নিয়ে এসেছে বি কে, বি ইজ প্রেফার টু এ হয়ে গেল। এরকম হবে না। তো ইন্ডিভিজুয়ালের প্রেফারেন্সের প্রতি রেসপন্সিভ থাকতে হবে কালেকটিভ ডিসিশনকে। এটা হচ্ছে 3 নাম্বার। তারপরে 4 নাম্বার, it must be consistent in the sense that if A is preferred to B and B is preferred to C, then A is preferred to C. এই কনসিস্টেন্সিটা থাকতে হবে। আমরা যদি মনে করে দেখি আমাদের 101-এ যে আমরা পড়ি যে ট্রানজিটিভিটি, কনসিস্টেন্সি, সেই যে প্রেফারেন্সে সেই জায়গাটা ভায়োলেট করলে চলবে না। এ যদি বি এর থেকে বেশি প্রেফার করি এবং বি যদি সি এর থেকে বেশি প্রেফার করি। আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তো 4 নাম্বার হচ্ছে যে it must be consistent in the sense that if A is preferred to B and B is preferred to C, then A is preferred to C. তো যদি A আর বি এর মধ্যে ভোট হলে A যেতে, আর B আর C এর মধ্যে ভোট হলে B যেতে, C যেতে, তাহলে A আর C এর মধ্যে ভোট হলে A কে জিততে হবে। তো এই যে কনসিস্টেন্সি, এই কনসিস্টেন্সিটা থাকতে হবে। তারপর 5 নাম্বার হচ্ছে সোসাইটিজ র্যাঙ্কিং অফ এ অ্যান্ড বি মাস্ট ডিপেন্ড অনলি অন ইন্ডিভিজুয়ালস র্যাঙ্কিং অফ এ অ্যান্ড বি। Thus, the collective ranking of manned space travel and foreign aid does not depend on how individuals rank either of them relative to research on a cure for AIDS. This assumption is sometimes called the independence of irrelevant alternatives. আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স অফ ইররিলেভেন্ট অল্টারনেটিভস হচ্ছে যে আম, জিনিসটা হচ্ছে যে ধরুন দুটো প্রজেক্ট, যে মানুষ যাবে স্পেসে, স্পেস ট্রাভেল করতে, অথবা ফরেন এইড দেওয়া হবে অন্য কোনো দেশকে। তো এই দুটো প্রজেক্টের মধ্যে যদি বিডিং হয়, হ্যাঁ, তো সেটা কোনো ইন্ডিভিজুয়ালরা সেই প্রজেক্টগুলোকে আরেকটা কোনো ইরিলেভেন্ট এইডস কিওরের জন্য যে রিসার্চ, সেই রিসার্চের যে টাকা পয়সা খরচ হবে সেই প্রজেক্টের সাথে কোনো এগুলার কোনো কম্পারিজন চলবে না। তো ইফ ইট ইজ বিটুইন এ অ্যান্ড বি ইট শুড বি বিটুইন এ অ্যান্ড বি। হ্যাঁ, সোসাইটিজ র্যাঙ্কিং অফ এ অ্যান্ড বি মাস্ট ডিপেন্ড অন ইন্ডিভিজুয়ালস র্যাঙ্কিং অফ এ অ্যান্ড বি। সোসাইটি যে মানে আমি বলবো যে কালেকটিভলি বা গ্রুপ ডিসিশন হচ্ছে এ ইজ প্রেফার টু বি, দ্যাট শুড বি দ্যাট শুড বি ডিপেন্ডেন্ট অন ইন্ডিভিজুয়ালস প্রেফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। এর মধ্যে আর কোনো অল্টারনেটিভ সি ডি আসবে না। Thus, the collective ranking of a manned space travel and foreign aid does not depend on how individuals rank either of them relative to research on a cure for AIDS. So, this assumption is sometimes called the independence of irrelevant alternatives. 6 হচ্ছে dictatorship is ruled out. Social preferences must not reflect the preferences of only a single individual. 6 নাম্বারে উনি সরাসরি বলছেন যে ডিক্টেটরশিপ রুলড আউট হতে হবে। সোশ্যাল প্রেফারেন্স এরকম হবে না যেটা কোনো একজন ব্যক্তি প্রেফারেন্সকে রিফ্লেক্ট করে শুধুমাত্র। তো টেকেন টুগেদার দিস ক্রাইটেরিয়া সিম কোয়াইট রিজনেবল
এগুলো মানে এই 6টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি দিস ইজ এথিক্যালি অ্যাকসেপ্টেবল। বেসিক্যালি দে সে দ্যাট সোসাইটিস চয়েস মেকানিজম শুড বি লজিক্যাল অ্যান্ড রেসপেক্ট ইন্ডিভিজুয়ালস প্রেফারেন্সেস। Unfortunately, the stunning conclusion of Arrow's analysis is that, in general, it is impossible to find a rule that satisfies all these criteria. মানে ওনার অ্যানালাইসিসের স্টানিং কনক্লুশন হচ্ছে যে ইট ইজ ইম্পসিবল টু ফাইন্ড আ রুল দ্যাট স্যাটিসফাইজ অল দিস ক্রাইটেরিয়া। এই জন্য ওনার এই থিওরামটাকে বলা হয়, এটাই ওনার থিওরাম, যে ইট ইজ ইম্পসিবল টু ফাইন্ড আ রুল দ্যাট স্যাটিসফাইজ অল দিস 6 ক্রাইটেরিয়া। এবং সেজন্যই ওনার এই থিওরামটাকে আমরা বলি অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরাম। The democratic society cannot be expected to make consistent decisions. এটাই হচ্ছে অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরাম। কোনো প্রশ্ন? ম্যাম এখানে ডিসিশন, আবার বলুন তো একটু। কনসিস্টেন্ট ডিসিশন বলতে কি বোঝানো হচ্ছে? কনসিস্টেন্ট ডিসিশন এই যে এটা, যে এ ইজ প্রেফার টু বি হলে বি ইজ প্রেফার টু যদি সি হয়, তাহলে এ ইজ প্রেফার টু সি, দিস ইজ কনসিস্টেন্সি। তো আমরা তো দেখেছি যে কনসিস্টেন্সি কিভাবে ভায়োলেটেড হয়। সেটা আমরা লগ রুলিং এর ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা মেজরিটি ভোটিং এর ক্ষেত্রে দেখেছি। মেজরিটি ভোটিং এর একটা মানে অ্যাপ্লিকেশন হচ্ছে লগ রুলিং। তো যেভাবে আমরা দেখি না কেন, আমরা কনসিস্টেন্সির ভায়োলেশনটাই তো বারবার দেখেছি। তো সেটাই উনি বলছেন যে ডেমোক্রেটিক সোসাইটি ক্যানট বি ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক বলতে আমরা কি বোঝাচ্ছি? বলতে এটাই বোঝাচ্ছি যে সব ভোটারদের ভোটকে আমরা সমান ওয়েট দিচ্ছি, তাই না? তো সেই যে সমান ওয়েট দেয়া, সেই ওয়েট দেয়াটা মানে ইন টার্মস অফ মানে ডেমোক্রেসির হয়তো অনেক কমপ্লিকেটেড ডেফিনেশন থাকতে পারে, কিন্তু এটা স্কেলেটন হচ্ছে যে ফর আ ডেমোক্রেসি একটা পাবলিক চয়েস হিসেবে বের হয়ে আসবে যে আউটকাম, a representative, a project, or anything that should be called a group decision when everybody is given equal weight. The society will consider everybody in the same way. That is actually democracy. Democracy can, the definition can change, the definition can meander, the definition um, can absorb different situations, different scenarios. এবং ডেমোক্রেসির নানান ধরনের ভিডেমের আপনারা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখলে দেখতে পাবেন যে ডেমোক্রেসি শব্দটার অর্থ অনেকভাবে এটাকে ডিফাইন করা হয়েছে গত 20-30 বছরে। কিন্তু ডেমোক্রেটিক সোসাইটি বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে মেজরিটি ভোটিং, মোস্ট অফ দ্য টাইম আমরা এটাই বুঝি যে ইট মে বি সিম্পল মেজরিটি ভোটিং অর ইট মে বি সামথিং এলস। কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের প্রেফারেন্সকে সমানভাবে ওয়েট দিচ্ছে। এই ওয়েট দেওয়া জিনিসটা আমরা তো নিশ্চয়ই খুব ভালো বুঝি, যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্স পড়ি ফার্স্ট ইয়ার থেকে। তো this result, called Arrow's impossibility theorem, thus casts doubt on the very ability of democracies to function. Naturally, the theorem has generated debate, much of which has focused on whether other sets of criteria might allow formation of a social decision-making rule. It turns out that if any of the 6 criteria is dropped, a decision-making rule that satisfies the other 5 can be constructed. দেখা গিয়েছে নানানভাবে এই এই থিওরিটা ব্যবহার করে নানান ধরনের পদ্ধতি তৈরি করার চেষ্টা করে দেখা গিয়েছে যে যদি আমরা কোনো একটাকে স্যাক্রিফাইস করি, 6টা ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটাকে, তাহলে বাকি 5টা দিয়ে একটা পদ্ধতি তৈরি করা সম্ভব। তো কোনো একটা পদ্ধতি 6টা ক্রাইটেরিয়াই ফুলফিল করে না। দেখা যায় যে কোনো একটা পদ্ধতি, একটা ক্রাইটেরিয়া যদি আমরা স্যাক্রিফাইস করি, তাহলে বাকি 5টা আমাদেরকে একটা একটা আউটকামের দিকে নিয়ে যায়। তো but whether or not it is permissible to drop any of the criteria depends on one's views of their ethical validity. এখন কোনো একটা ক্রাইটেরিয়াকে ড্রপ করব কি করব না, বা কোন ক্রাইটেরিয়াটাকে ড্রপ করব, সেটা পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে আমাদের। হ্যাঁ, তো Arrow's theorem does not state that it is necessarily impossible to find a consistent decision-making rule. Rather, the theorem only says that one cannot guarantee that society will be able to do so. হ্যাঁ, তো অ্যারো এটা বলছে না যে এটা ইম্পসিবল টু ফাইন্ড আ কনসিস্টেন্ট ডিসিশন মেকিং রুল, কিন্তু অ্যারো এটা বলছে যে
আম, এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে যে একটা সোসাইটি সেটা সোসাইটি উইল বি এবল টু ডু সো। হ্যাঁ, আপাত দৃষ্টিতে তো হয়তো দেখা যাবে যে হ্যাঁ মনে হচ্ছে মেবি সামডে মেবি দেয়ার উইল বি সাম ক্রাইটেরিয়া যেটা দেখে মনে হবে যে এই 6টা ক্রাইটেরিয়া কি ফুলফিল করে, কিন্তু ইফ উই টেস্ট অন দ্য সোসাইটি, আমরা যদি এটা ইমপ্লিকেট করে দেখতে যাই যে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য ইমপ্লিকেশন, মেবি দেয়ার উইল বি সাম ভায়োলেশন অর দেয়ার দ্য সিস্টেম উইল কলাপস, এন্ড আমরা পরে বুঝতে পারবো যে না এটা ওই রুলটাকে ভায়োলেট করেছে। So for certain patterns of individual preferences, no problems arises. An obvious example is when members of society have identical preferences. হ্যাঁ, ধরুন একটা সোসাইটি সবগুলো মেম্বারের প্রেফারেন্স আইডেন্টিক্যাল। Some have suggested that the real significance of Arrow's theorem is that it shows the need for a virtual uniformity of tests if a democracy is to work. এইটা খুব ইন্টারেস্টিং একটা কথা যে কিন্তু যদি এমন হয় যে একটা সোসাইটিতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের প্রেফারেন্স সেম, ইউনিফর্ম একটা পছন্দ সবার, তখন দেখা যাবে যে মেজরিটি ভোটিং এর পদ্ধতির মাধ্যমে এমন একটা আউটকাম বের করে নিয়ে আসা সম্ভব যেটা ওই যে 6টা ক্রাইটেরিয়াকেই ফুলফিল করে। সুতরাং এই অ্যারোস ইম্পসিবিলিটি থিওরেমের আম, একটা ভার্চু হচ্ছে যে ইট শোজ দ্যাট দ্য নিড ফর আ ভার্চুয়াল ইউনিফর্মিটি অফ টেস্ট ইফ আ ডেমোক্রেসি ইজ টু ওয়ার্ক। একটা ডেমোক্রেসিকে যদি কাজ করতে হয় বা একটা ডেমোক্রেসিকে যদি সফল হতে হয়, তাহলে ইউনিফর্ম প্রেফারেন্স থাকতে হবে। They then argue that many institutions have the express purpose of molding people's states to make sure that uniformity emerges. হ্যাঁ, an example is mandatory public education. তো এটা মানে এটার একটা আর্গুমেন্ট হচ্ছে যে তাহলে অনেক ইনস্টিটিউশনকে আমরা দেখি যে এটা চেষ্টা করা হয় যে পাবলিকের প্রেফারেন্সকে মোল্ড করা, পাবলিকের টেস্টকে মোল্ড করা, ইউনিফর্ম করার যে চেষ্টা করা হয়, যে অনেক ডেভিয়েন্ট এমন হয়। এমন তো না যে আমরা কোনো একটা সোসাইটিতে যাব এবং দেখবো যে মানুষ বলছে যে পাবলিক এডুকেশন ম্যান্ডেটরি না, এরকম কোনো কথা কখনো আমরা বলতে শুনবো না, কারণ কোনো এই জায়গাটাতে আমরা সবাই ইউনিফর্মলি এভরি পার্সন লিভিং ইন দিস ওয়ার্ল্ড, সে যদি আহ, মানে ইফ দ্যাট পার্সন ইজ নট ক্রেজি, তাহলে অবশ্যই সে বলবে যে হ্যাঁ ইট ইজ ম্যান্ডেটরি, এটা পাবলিক এডুকেশন ম্যান্ডেটরি হতেই হবে। তো এই যে একটা প্রেফারেন্সকে বা একটা চয়েসকে সবার জন্য ইউনিফর্মলি সবাই অ্যাগ্রি করা, হ্যাঁ, আমরা সবাই বলবো যে পলিউশন কমাতে হবে, এই ধরনের করে সবার একটা চয়েসকে যদি কোনো একটা জায়গায় ইউনিফর্ম করা যায়, সবার সবার প্রেফারেন্সকে যদি ইউনিফর্ম করে নিয়ে আসা যায়, তাহলে ওই জিনিসটাকে বাস্তবায়িত করা পসিবল থ্রু গ্রুপ ডিসিশন। এটা হচ্ছে অ্যারোস ইম্পসিবিলিটি থিওরেমের একটা ইমপ্লিকেশন। দেখুন আমরা শুরু করেছিলাম কি দিয়ে এবং কোথায় এসে আমরা শেষ শেষ করছি, যে কেনেথ আরো ইম্পসিবল বলেননি, কেনেথ আরো বলেছেন যে ইট ইজ ইম্পসিবল ফর আ সোসাইটি, যে এটা সে কোনো সোসাইটি সেটা সে করতে পারবে, যে কোনো একটা ইমপ্লিকেশন করতে পারবে এমন কোন একটা পদ্ধতি যে পদ্ধতিটা অ্যাকচুয়ালি ওই 6টা ক্রাইটেরিয়াকে ফুলফিল করে। তারপর আমরা দেখছি যে হ্যাঁ তাহলে সেই 6টা ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে পারে কখন, যখন সবাই সোসাইটির প্রত্যেকটা মানুষ বলবে এই ইজ প্রেফার টু বি, তখন সেই সেই সোসাইটিতে যদি মেজরিটি ভোটিং বা যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখবো যে সেখান থেকে এই গ্রুপ ডিসিশনও হবে এই ইজ প্রেফার টু বি। সুতরাং কোনো কোনো ইনস্টিটিউশন তারা চেষ্টা করে যে পাবলিক ওপিনিয়নকে মার্চ করার বা সেটাকে ডেভিয়েট করে মোল্ড করে ইউনিফর্ম করার। তো this observation is consistent with the view of the British statesman Benjamin Disraeli. উনি বলেছেন whenever is found what is called a paternal government, there is found state education. হ্যাঁ, it has been discovered that the best way to ensure implicit obedience is to commence tyranny in the nursery. আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা আম, কথা, সেটা হচ্ছে যে প্যাটার্নাল গভর্নমেন্ট মানে হচ্ছে যে গভর্নমেন্টটা ধরুন ডিক্টেটরশিপের মতো, যারা অথরিটেটিভ একটা গভর্নমেন্ট, তো যে গভর্নমেন্টটা ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্য পিপলস প্রেফারেন্সেস অর মানে কি বলে পপুলিস্ট গভর্নমেন্ট না, এই ধরনের একটা গভর্নমেন্টকে যখনই আমরা
মানে ফাংশন করতে দেখি সারা পৃথিবীতে, সেখানে আমরা দেখি যে দেয়ার ইজ ফাউন্ড স্টেট এডুকেশন। স্টেট এডুকেশনটা আমরা সব জায়গায় দেখি। ইট হ্যাজ বিন ডিসকভার্ড দ্যাট দ্য বেস্ট ওয়ে টু এনশিওর ইমপ্লিসিট ওবিডিয়েন্স, ইমপ্লিসিটলি সবাই বাধ্য থাকবে। সেটা কখন টু ইজ টু কমেন্স টাইরেনি ইন দ্য নার্সারি, একদম ছোট বাচ্চাদেরকে শাসন করা থেকে শুরু করে, তাদেরকে ওবিডিয়েন্ট করা থেকে শুরু করে, তারা মানে ছোট্টবেলা থেকে যদি যদি আমরা নর্থ আমেরিকার, নর্থ কোরিয়ার কথা চিন্তা করি, যে ছোট্টবেলা থেকে বাচ্চারা ওই শাসককে ভয় পেতে পেতে বড় হবে, তখন তার মধ্যে ওই ইমপ্লিসিট একটা ওবিডিয়েন্স চলে আসবে, তার ইনসার্জেন্ট হওয়া হবে। তার যদি দেখা যায় যে নিজের পছন্দ মতো পোশাক পরতে চায়, সে নিজের মতো একটা ব্যবসা করতে চায়, সে নিজের মতো একটা বই লিখতে চায়, সে নিজের মতো একটা গান গাইতে চায়, তখন দেখা যাবে যে তার ভিতরে সে ভিতর থেকে তার ওই ইচ্ছাই তৈরি হবে না। The Lord analyzed the pattern of expenditures on education across countries and found a result similar in spirit to the Israelis' assertion. More totalitarian governments tend to make greater investments in public education, other things being the same. এটা লর্ড নামে আরো একজনের অ্যানালাইসিস থেকে আমরা দেখেছি যে দেখা যায় যে যত বেশি যে সর্বগ্রাসী টাইপের গভর্নমেন্ট, হ্যাঁ, যে ঠিক আমি জানি না এটার আম, ইয়ে কি হবে, ঠিক বাংলা কি হবে, ধরে ডেমোক্রেসির অপোজিট হচ্ছে টোটালিটারিয়ানিজম। তো ধরুন যত বেশি টোটালিটারিয়ান একটা গভর্নমেন্ট হয়, তত আমরা দেখি যে আম, অনেক বেশি ইনভেস্টমেন্ট হয় হচ্ছে পাবলিক এডুকেশনে, আদার থিংস বিং দ্য সেম, অন্যান্য অবস্থা অপরিবর্তিত যদি থাকে। A very different view is that Arrow's theorem does not really have much to say about the viability of democratic processes. Another Nobel Prize winner, James Buchanan, believes that the inconsistencies of majority voting have beneficial aspects. এটার একটা, আচ্ছা, তাহলে মানে এটা একটা ইন্টারেস্টিং জিনিস ডিসরায়েলি বলছেন যে যদি আমরা দেখি আম, যে যখনই দেখবো যে আমরা ডিক্টেটর আছে কোনো একটা জায়গায়, অথবা কোনো একটা জায়গায় ডেমোক্রেসি থেকে অনেক দূরে সরে এসেছে সেখানকার পদ্ধতি, তখন আমরা দেখতে পাই যে সেই সমস্ত জায়গাতে পাবলিক এডুকেশনের উপরে অনেক খরচ হচ্ছে। তো লটও এটা একটা প্যাটার্ন দেখতে পেয়েছেন যে এক্সপেন্ডিচার অফ পাবলিক এডুকেশন সেটা অনেক বেশি হয় এমন সমস্ত দেশে যেখানে টোটালিটারিয়ান গভর্নমেন্ট আছে। হ্যাঁ, শাসক একটা মানুষ অথবা একটা গ্রুপ অফ পিপল, অথবা সেনা, মিলিশিয়া, কোনো একটা জায়গা থেকে ডিসিশন গুলো আসে এবং দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ডেমোক্রেসি। তো সেই সমস্ত জায়গাতে পাবলিক এডুকেশনের উপরে অনেক বেশি আম, খরচ করা হয়, কারণ যদি পাবলিক এডুকেশনের উপর বেশি খরচ করা হয়, মানুষ যদি তার শিক্ষা সেটা যদি গভর্নমেন্টের কাছ থেকে পায়, তাহলে সে সারা জীবন সেই গভর্নমেন্টের প্রতি কৃতজ্ঞ থাকে। দিস ইজ দ্য ইমপ্লিকেশন, যে স্টেট যদি কোনো মানুষকে পড়ায়, একেবারে ছোটবেলা থেকে যদি সে স্টেট পড়ায়, তাহলে সেই মানুষটা সব সময় স্টেটের প্রতি কৃতজ্ঞ থাকে। তো ইমপ্লিসিট ওবিডিয়েন্স সেটাকে মেকশিওর করার জন্য টোটালিটারিয়ান সিস্টেম তারা এডুকেশনের পেছনে অনেক খরচ করে। তো এখন এই অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরাম এই ডেমোক্রেটিক প্রসেসের ভায়াবিলিটি নিয়ে অনেক বেশি কথাবার্তা বলেনি। হ্যাঁ, এতটুকুই যেটুকু আমরা দেখলাম এতটুকুই উনি বলেছেন। তো আরেকজন নোবেল প্রাইজ উইনার জেমস বিউকানেন, উনি বলেছেন একটা কথা, যে মেজরিটি রুল ইজ অ্যাকসেপ্টেবল ইন আ ফ্রি সোসাইটি প্রিসাইজলি বিকজ ইট অ্যালাউজ আ সর্ট অফ জোকিং ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যামং অল্টারনেটিভস upon none of which relative unanimity can be obtained. It serves to ensure that competing alternatives may be experimentally and provisionally adopted, tested, and replaced by new compromise alternatives approved by a majority group of ever-changing composition. দিস ইজ দ্য ডেমোক্রেটিক চয়েস প্রসেস। তো ডেমোক্রেটিক চয়েস প্রসেসের এই যে এই দুর্বলতার মধ্যে উনি একটা বেনিফিশিয়াল অ্যাসপেক্ট খুঁজে পেয়েছেন। সেই অ্যাসপেক্টটা কি? সেটা হচ্ছে যে অল্টারনেটিভ কতগুলো আছে, সেখানে মেজরিটি ভোটিং একটা আউটকাম দিয়েছে, যে আউটকামটাকে মনে হচ্ছে যে পাবলিক চয়েস, কিন্তু আসলে আমরা চারিদিকে দেখছি যে নোবডি ইজ হ্যাপি। যে জিতে যাচ্ছে ভোটে সেও হ্যাপি না, যে হেরে যাচ্ছে সেও হ্যাপি না। সে মনে করছে যে আমি ভোট চুরি হয়েছে, এবং যে জিতে গেছে সেও মনে করছে ভোট চুরি হয়েছে, আবার গুনুন আমার আরো বেশি ভোট পাওয়ার কথা ছিল, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তো এই যে প্রবলেমের মধ্যে থেকে যেটা হয়, নতুন অল্টারনেটিভ যদি আসে,
এখানে যে ধরুন 5টা অল্টারনেটিভ ছিল, 6 নাম্বার অল্টারনেটিভ যদি আসে, অথবা একটা সোসাইটির একটা একটা সেক্ট, যেটা বললাম যে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ যদি থাকে, মেজরিটি গ্রুপ যদি মনে করে যে আরেকটা অল্টারনেটিভ দরকার, তাহলে আরেকটা অল্টারনেটিভ এখানে চলে আসতে পারে এবং সেই অল্টারনেটিভটা এই কম্পোজিশনকে চেঞ্জ করে দিতে পারে। দিস ইজ দ্য ডেমোক্রেটিক চয়েস প্রসেস। এটাই হচ্ছে ডেমোক্রেটিক চয়েস প্রসেস। তো এটা অ্যাপ্রুভ করে আনতে গেলে ওই মেজরিটি, মানে এটা এটা মেজরিটির ভোটিং সিস্টেমেই সম্ভব। যে আসলে চয়েস ছিল হচ্ছে 3টা, এখন সেখান থেকে একটা ভোট হয়েছে এবং মনে হচ্ছে যে এবিসি এর মধ্যে এ হচ্ছে এখানে উইনার। কিন্তু যদি মেজরিটি মনে করে যে না, তাদের ডি দরকার, তাহলে ডি ক্যান কাম ফরওয়ার্ড। হ্যাঁ, তো এরকম একটা ইমপ্লিকেশনের কথা বলা হচ্ছে। Another important question raised by Arrow's theorem concerns the use of social welfare function. এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা একটু মনে করে দেখি, সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন আমরা আমাদের 2x2x2 মডেলে, সেখানে আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশনের কথা চিন্তা করেছি যে দেয়ার মাইট বি আ সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন। সেটাকে আমরা একটা সাই দিয়ে ডিনোট করেছি, কিন্তু আমরা সেটার একটা স্পেসিফিক ফর্ম চিন্তা করিনি, উই কুডন্ট ম্যানিফেস্ট ইট। এবং আমরা বলেছি যে এক একটা সোসাইটির জন্য এটা এক এক রকমের হবে। এবং আমরা যখন পাবলিক গুড পড়েছি, তখনও আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন আছে একটা সোসাইটির, সেটা আমরা চিন্তা করেছি। সেটা যদি সেটা আছে এবং সোশ্যাল ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজার তার একটা গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি ফ্রন্টিয়ার আছে, দ্যাট পার্সন ইজ দ্যাট পার্সন ইজ নট ইনটু ইউএনআই, দ্যাট পার্সন ইজ ইনটু দ্য সোসাইটি অ্যাজ আ হোল। তো তার মানে কোনো একটা মানুষ, কোনো একটা জাতি, কোনো একটা গোষ্ঠী নিয়ে সে চিন্তিত না, সে চিন্তিত হচ্ছে সোসাইটির বিগার পিকচার নিয়ে। তো এরকম একটা জায়গা আমরা দেখেছি। তো in a democratic society, the social welfare function must be chosen collectively. But Arrow's theorem says that it may be impossible to make such decisions, and hence we cannot assume that a social welfare function really exists. তো আমরা বলতে চাচ্ছি যে মানে যদি একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন কেমন হবে, নিশ্চয়ই সেই ফাংশনটা এরকম হবে যেটা সবাই মিলে কালেকটিভলি চুজ করেছে। কিন্তু অ্যারোস ইম্পসিবিলিটি থিওরাম তো আমাদেরকে বলছে যে অ্যাকচুয়ালি ইট ইজ নট পসিবল টু এগ্রি অন আ সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন। মানে আমরা এখন একটা সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন আমরা চিন্তাই করতে পারবো না যে যে ফাংশনটাতে ওই সোসাইটির সব মানুষ এগ্রি করবে যে হ্যাঁ, দিস ইজ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন উই ওয়ান্ট, উই আর হ্যাপি উইথ দিস। এটা সম্ভব হতে গেলে কি হতে হবে, ওই যে ইউনিফর্মিটি অফ প্রেফারেন্সেস, প্রেফারেন্স সবার টেস্ট ইউনিফর্ম হতে পারে, উইচ ইজ actually very difficult to find or difficult to achieve. তো and hence we cannot assume that a social welfare function really exists. However, if it does not exist, এটা যদি exist না করে, how can economists use a social welfare function to rank alternative states? এটা যদি কোনো একটা social welfare function যদি exist না করে, তাহলে ইকোনমিস্টরা কিভাবে বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন অল্টারনেটিভ স্টেটের মধ্যে র্যাঙ্ক করবে, কিভাবে যে এটা বেশি ভালো, এটা আর একটু কম ভালো। আমার প্রোগ্রেসিভ ট্যাক্স আর রিগ্রেসিভ ট্যাক্স আর প্রপোর্শনাল ট্যাক্সের মধ্যে বাংলাদেশে প্রোগ্রেসিভই দরকার, রিগ্রেসিভ আর প্রপোর্শনাল আমাদের জন্য ভালো না। এই যে চিন্তাটা, এই যে সিদ্ধান্ত আমরা নিলাম, ইকোনমিস্ট এটা নিল, সেটা কেন নিবে, কিভাবে নিবে? যদি তারা সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন আছে, সেই সে মানে কোনো একটা সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন যদি নাই থাকে, যদি সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন নাই থাকে, তাহলে কিভাবে একটা একটা ইকোনমি ডিসাইড করবে যে তারা ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবে, নাকি তারা ওপেন ট্রেড, ফ্রি ট্রেড মানে প্রমোট করবে? তারা কি কোনো একটা রিজিওনাল এগ্রিমেন্টের মধ্যে ঢুকবে নাকি ঢুকবে না? কারণ তারা কি একটা ট্রেড ইউনিয়নের মধ্যে এন্টার করবে নাকি করবে না? তারা একটা আমেরিকার সাথে একটা কন্ট্রোভার্সিয়াল চুক্তি সাইন করবে নাকি করবে না? এই যে সমস্ত প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর তারা দিবে কিভাবে যদি তাদের কোনো সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশনই নাই থাকে? তাহলে অ্যারোস ইম্পসিবিলিটি থিওরেম তো বলছে যে অ্যাকচুয়ালি এটা সম্ভব না, এটা নাই। আপনি যদি মনে করেন যে দিস ইজ আ সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন, দ্যাট ইজ ইয়োর ডেলিউশন। তো সাম ইকোনমিস্ট দেয়ারফর রিজেক্ট দ্য ফাংশনস ইউজ। এবং এই কারণে কিছু কিছু ইকোনমিস্টরা এই ফাংশনের যে ব্যবহারটা, সেই ব্যবহারটাকে রিজেক্ট করেছেন। দে আর্গিউ দ্যাট ইট ইজ মেয়ারলি আ ওয়ে অফ ইন্ট্রোডিউসিং ভ্যালু জাজমেন্টস and not a representation of society's preferences. As such, a social welfare function does not isolate the correct allocation of resources. However, most economists believe that the function is an important tool. It may not provide the answer, but it can be used to draw out
the implications of alternative sets of value judgments. With this interpretation, the social welfare function provides valuable insights. তো তখন মানে ইকোনমিস্টরা এটা মনে করেন যে সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন যদি আমরা অ্যাজিউম করি যে দেয়ার ইজ এ সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন, এটাকে এটাকে আমরা বলতে পারবো না যে সেই সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন থেকে কারেক্ট রিসোর্স অ্যালোকেশন হবে। কোনো একটা ইকোনমিক্সের কোনো একটা স্কুল তারা বলতেই পারে যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি আম, তাদের বাংলাদেশের মানুষের বাংলাদেশের ইকোনমির সবচেয়ে বেশি দরকার হচ্ছে এখন ন্যাশনাল থ্রেট হচ্ছে আম, নানান দিক থেকে আসতে পারে, সুতরাং আমাদের মনে হয় ডিফেন্সে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট দরকার। বা কোনো একটা সেক্ট বলতেই পারে যে এই মুহূর্তে বাংলাদেশের দরকার হচ্ছে হিউম্যান রিসোর্সের বেশি ইনভেস্টমেন্ট করা দরকার। বা কোনো একটা সেক্ট বলতেই পারে না আমাদের এক্সপোর্ট প্রমোশনের বেশি বা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, বহু বছর ধরে আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব অল্প কিছু প্রোডাক্ট দিয়ে ভরা, এবং সেটার কারণে আমরা খুব ভালনারেবল অবস্থায় আছি। সেই অবস্থা থেকে বের হয়ে এসে স্টেবিলাইজ করার জন্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন দরকার, এটা কোনো একটা স্কুল বলতে পারে। কিন্তু দেয়ার শুড বি আ সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন যে ফাংশনটা র্যাঙ্ক করতে পারবে বিটুইন ডিফারেন্ট অল্টারনেটিভস। তো এখন প্রত্যেকটা তাহলে কি এই আমরা বলেছি না শুরুতে একদম যে পজিটিভ অ্যানালাইসিস আর নর্মাটিভ অ্যানালাইসিস। পজিটিভ অ্যানালাইসিস 100 জনের রেজাল্ট একই রকমের হবে, আর নর্মাটিভ অ্যানালাইসিস হচ্ছে প্রত্যেকে সেই রেজাল্টটাকে অ্যানালাইসিস করবে উইথ দেয়ার সেটস অফ প্রেফারেন্সেস, সেটস অফ ভিউজ, যেটা আলাদা হতে পারে, 100 জনের 100 রকমের হতে পারে। তো সেই যে ভ্যালু জাজমেন্ট, এটাকে আমরা বলি ভ্যালু জাজমেন্ট, সেই ভ্যালু জাজমেন্টটা অনেক রকমের হতেই পারে। তো সেই ভ্যালু জাজমেন্ট গুলোর মধ্যে র্যাঙ্ক করার একটা কৌশল হতে পারে সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন। সুতরাং সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন যদি আমরা এখানে মানে ইফ উই পুট সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন অন দ্য টেবিল, ইট ডাজন্ট মিন দ্যাট উই সে দ্যাট দিস সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন ইজ দ্য ফাংশন that will give us something that will maximize social welfare। সেটা না বলে আমরা এটা বলতে পারি যে ইট ক্যান বি আ টুল টু ইউজ টু র্যাঙ্ক দ্য ভ্যালু জাজমেন্টস অফ ডিফারেন্ট সেক্স। হ্যাঁ, আমরা ভ্যালু জাজমেন্ট গুলোকে অল্টারনেটিভ অপশন হিসেবে ট্রিট করে সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশনটাকে ব্যবহার করে সেগুলোকে র্যাঙ্ক করতে পারি। দ্যাট ইজ দ্য বেস্ট ইউজ অফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন। কিন্তু আমরা ওই কথা বলবো না আর কখনো যে সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশনটা মানে হচ্ছে যে ইফ উই ম্যাক্সিমাইজ দ্যাট ফাংশন দেন সোসাইটি উইল গেট দ্য ম্যাক্সিমাম ওয়েলফেয়ার, এটা বলবো না। উইথ দিস ইন্টারপ্রিটেশন দ্য সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন প্রোভাইডস ভ্যালুয়েবল ইনসাইট। সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন আমাদেরকে ভ্যালুয়েবল ইনসাইট দিবে। এই হচ্ছে অ্যারোস ইম্পসিবিলিটি থিওরাম। আমি পড়িয়েছি হচ্ছে দুটো ইন্টারনেট থেকে পাওয়া কিছু ইয়ে পিডিএফ, আর হচ্ছে আপনাদের রোজেনের বই থেকে এই টপিকটা আমি পড়িয়েছি। রোজেনের বইয়ের চ্যাপ্টার 6। এখন আমাকে কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। আচ্ছা, আমাকে কোনো একজন স্টুডেন্ট সে বলেছে যে ম্যাডাম পাবলিক ইকোনমিক্সে অনেক পড়া, অনেকেই ইমপ্রুভমেন্ট দিবে, গতবারের স্টুডেন্ট, অনেক পড়া মনে রাখতে পারি না। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে কম্প্যারেটিভলি আপনাদের যে আরো আরো 3টা কোর্স, সেই কোর্সগুলোর মধ্যে মনে হয় পাবলিক ইকোনমিক্স ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যেহেতু এটার ভলিউম অনেক বেশি, সিলেবাস অনেক বড়, সুতরাং আমাদেরকে এখানে উম, যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আম, আপনারা যদি মনে করেন যে শুধু স্লাইড পড়ে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত না। স্লাইড হচ্ছে দুটা, মানে টিচারের জন্য একটা স্ট্রাকচার যে আমি কিছু মিস করে যাচ্ছি কিনা, আর স্টুডেন্টের জন্য একটা স্ট্রাকচার যে আমাকে কি কি পড়তে হবে। এখন এর মধ্যেই দেখবেন যে লগ রোলিং যদি আপনারা রোজেনের বইটা খুলে পড়তে যান, তখন দেখবেন যে ওখানে কিছু এক্সাম্পল আছে, কিছু কেস স্টাডি আছে, যেগুলো আমি এখানে দিইনি, কারণ আমার ক্লাসে এই কথাগুলো বলার সময় নাই।
তো যদি টেক্সট বুক পড়েন আর বইয়ের সাথে আমাদের মানে এভলিউশনের একটা সম্পর্ক আছে, এভলিউশনারি একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে, যে বই যদি আমরা পড়ি ইট গিভস আস আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, এবং বইটা পড়ার পরে আমরা ওটা মনেও রাখতে পারি দীর্ঘ সময় ধরে, যেটা আমাদের সাথে স্লাইড অথবা ওই পিডিএফ বা পিপিটি এই ধরনের ডকুমেন্টের সেই সম্পর্কটা হয়তো আরো 50 বছর লেগে যেতে পারে, অথবা আরো কম সময়ও লাগতে পারে, কিন্তু এখনো আমার মনে হয় না যে উই আর সো মাচ ইনটু দিস কাইন্ড অফ থিংস। এবং বই যদি পড়েন তাহলে আমার মনে হয় যে ওই যে ভুলে যাচ্ছি, ম্যাডাম মনে থাকে না, ওই প্রবলেমের একটা সলিউশন হচ্ছে গোয়িং থ্রু দ্য টেক্সট বুক অ্যাট লিস্ট আ ফিউ টাইমস। একবার পড়বো, একবার পড়ে তারপর আমি ভাববো জিনিসটা নিয়ে, আর তারপর আর 4-5 দিন পরে আমি আবার আরেকবার মনে করব। আই উইল ট্রাই টু রিকল যে আমি কি পড়ছিলাম। ভুলে গেলে তখন বইটা খুলে আরেকবার একটু দেখবো। দ্যাট ইজ হাউ ইউ শুড থিঙ্ক অফ রিটেইনিং সামথিং ইন ইউর লং রান মেমোরি। এখন আমি আপনাদেরকে টেক্সট শুরু করব পড়ানো। তো এটুকুই হচ্ছে আমাদের পাবলিক চয়েস থিওরি। এবং পাবলিক চয়েস থিওরির এই কয়টা টপিকের উপরে আমরা এই ঈদের বন্ধের পরেই প্রথম সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে আমরা একটা ইনকোর্স দিব। সুতরাং গেট রেডি ফর ইনকোর্স। এবং ইনকোর্সের সিলেবাস এখানে এটাই পাবলিক চয়েস থিওরির একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যতটুকু পড়লাম। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু ট্যাক্স ট্যাক্স অনেক কিছু করাতে পারবো না, কিন্তু ট্যাক্স শুরু না করলে আমি জানি না যে আসলে সিলেবাস শেষ করা আমার পক্ষে সম্ভব হবে কি হবে না। তাই আমি আজকে ট্যাক্স পড়ানো শুরু করবো। আচ্ছা, তো ট্যাক্স, ম্যাম, হ্যাঁ, ম্যাম একটু মানে আমাদের 9টা থেকে ডেটা ক্লাস আছে, তো ট্যাক্স কি আজকে শুরু করা যাবে ম্যাম? কি ক্লাস আছে 9টা থেকে? ম্যাম আমাদের ডেটা সায়েন্সের ক্লাস আছে 9টা থেকে। ও, রুষা স্যারের ক্লাস? ম্যাম রুশদ স্যার নেন না, এখনো হচ্ছে আমাদের অন্য একজন ফ্যাকাল্টি এসেছেন, মনসুর স্যার, উনি নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট নেক্সট ক্লাস আগামীকালকে 7টায় আমরা ক্লাস করব, তখন আমরা ট্যাক্স পড়তে শুরু করব। ওকে, বাই।